আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর মিথ্যাচার এবং স্তুতি বাক্য এর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা নিয়ে জনমনে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করেন এটা পশ্চিম বাংলার মিরাকেল, বাংলাদেশের হাস্য, এই জাতীয় টেলিভিশনে যারা অংশগ্রহণ করে মানুষের আনন্দের খোরাক যোগান এমন অবস্থার সৃষ্টি করছে। কিন্তু রাজনীতিকদের কাছ থেকে সেটা কি কোনোভাবে কাম্য? আমার দৃষ্টিতে কোনোভাবে কাম্য না। তেমন একটি বিষয় নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর মঈন খান সিটিজেন ফোরাম নামক একটি সংগঠনের ঢাকার 5 তারকা হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বলেছেন, যত অসাংবিধানিক কাজ হয়েছে সবগুলি বৈধ হয়ে যাবে ডক্ট্রিন অফ নেসেসিটি এই থিওরির উপরে। ডক্ট্রিন অফ নেসেসিটির সহজ সরল শব্দ হচ্ছে অনিবার্য প্রয়োজন ছিল বা প্রয়োজনের তাগিদে। এখন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছিলেন, এটা কি অনিবার্য প্রয়োজন ছিল? অবশ্যই না। তার প্ররোচনায় যে সন্ত্রাস হয়েছিল, নৈরাজ্য হয়েছিল, সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল, থানায় অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে মারা হয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানে দায়িত্বরতদের জোর করে পাঠিয়ে দিয়ে সেখানে অবৈধ প্রক্রিয়ায় লোক বসানো হয়েছিল, এগুলি কি প্রয়োজন ছিল? মানুষ খুন করা প্রয়োজন ছিল? দীর্ঘদিন ষড়যন্ত্র করা প্রয়োজন ছিল? মেটিকুলাস ডিজাইনে গত 18 বছর ধরে ষড়যন্ত্র করে একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় পড়বে? দেশের প্রায় সকল পুলিশ স্টেশনে আগুন দিয়ে অসংখ্য পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যদেরকে নির্বিচারে হত্যা করা, এটা কি প্রয়োজন ছিল? সরকারি মেট্রো রেল, পদ্মা সেতু, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? অনির্বাচিত, দায়িত্বপ্রাপ্ত নন এমন ব্যক্তি কর্তৃক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে এমন একটি গোলামি চুক্তি করে বাংলাদেশের স্বকীয়তাকে বিসর্জন দেওয়া, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? অবশ্যই না, কোনোভাবেই না। ডক্টর ইউনূস লন্ডনের চাথাম হাউসে বিবিসির সাংবাদিকের সঙ্গে প্রসঙ্গক্রমে প্রশ্ন উঠেছিল যে আপনি কেন এসব করতে যাচ্ছেন, আপনি কেন চুক্তি করবেন, এগুলো নির্বাচিত সরকার করবে। তিনি বলেছিলেন যে না, ভোটাররা এসব বোঝে না, তারা টাকা খেয়ে ভোট দিয়ে দেয়। অর্থাৎ ভোটে যারা নির্বাচিত হবে তাদের প্রতি তিনি কোনো আস্থা না রেখে তিনি সব করতে চান। নির্বাচন অনুষ্ঠানের মাত্র 5 দিন পূর্বে তিনি বড় ধরনের একটা চুক্তি করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোলামি চুক্তি এবং একমাত্র গোলামি চুক্তি। তিনি নিজে অবৈধ ক্ষমতা দখল করে রাষ্ট্রের 666 কোটি টাকার ট্যাক্স নিজে মওকুফ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলা সহ প্রায় 13টি মামলা ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় নেওয়া, আদম ব্যবসার লাইসেন্স নেওয়া, ডিজিটাল ওয়ালেট ব্যবসা নেওয়া, তার প্রতিষ্ঠানকে আগামী 5 বছর পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম 27টি সুযোগ নিয়েছেন। এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? কোনো ক্রমেই না। তিনি বিদেশি নাগরিকদের এনে বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার পদে বসিয়েছিলেন, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? অবশ্যই না। তিনি কিভাবে অর্থ উপার্জন করেছেন, কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছেন, সমস্ত তথ্যপত্র সামনে এসেছে। হাইকোর্ট ডিভিশন পর্যন্ত এই বিষয়টার সঙ্গে একমত হয়েছে যে ওনাকে ট্যাক্স দিতে হবে এবং উনি অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধ। তার থেকে নিজে ক্ষমতার অপব্যবহার করে নিজেকে পরিত্রাণ করা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির ভিতরে আসবে? অবশ্যই না। ডক্টর মঈন খান, আপনি ভুলে যান কেন? সংবিধান বহির্ভূতভাবে যে কাজটি করা হবে সেটি অবৈধ। 1975 সনে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যিনি ক্ষমতা দখল করেছিলেন তিনি সংবিধান বহির্ভূত কাজ করেছিলেন, খন্দকার মোস্তাক। তার পরিবর্তে আবু সাদাত মোহাম্মদ সায়েম যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেটাও সংবিধানে বিধৃত বিধানের পরিপন্থী। তাকে সরিয়ে সেনাবাহিনীতে চাকুরিরত একজন সরকারি কর্মচারী জেনারেল জিয়াউর রহমান
যে ক্ষমতা দখল করেছিলেন সেটা ছিল সংবিধান বহির্ভূত। তার ধারাবাহিকতা তিনি যত কাজ করেছিলেন তার একটিও সংবিধান সম্মত ছিল না। এসব বিষয়কে তিনি বৈধতা দেবার জন্য 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে সংবিধানের 5ম সংশোধনী আইন পাশ করেছিলেন। আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোন পার্লামেন্টে কাজ হবে না, সংবিধান যেটাকে অ্যাপ্রুভ করে না সেটা করা যাবে না। কারণ সংবিধানে বলা হয়েছে যে এই সংবিধানে উদ্ধৃত যে সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে তৈরি করা। এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করা হলে যতটুকু করা হবে ততটুকু বাতিল হবে। সংবিধানের 7 অনুচ্ছেদ, 7-এর 2 অনুচ্ছেদ খেয়াল করবেন। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যারা সংবিধান লঙ্ঘন করবে তাদের শাস্তি দেওয়ার জন্য আইন প্রণয়ন করা উচিত। সে কারণেই সংসদে আইন প্রণয়ন করে সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। ডক্টর মঈন খান এবং এ জাতীয় কথা যারা বলেন তাদেরকে বলবো আইনে সবাইকে পণ্ডিত হওয়ার দরকার নাই, আইন যারা জানে তাদের সঙ্গে কথা বলেন। একইভাবে জেনারেল এরশাদ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে যে কর্মকাণ্ড করেছিলেন সেটাকে বৈধতা দেওয়ার জন্য তিনি সংবিধানের 7ম সংশোধনী পাশ করেছিলেন। আমাদের সুপ্রিম কোর্ট সেটাকেও বেআইনি ঘোষণা করেছে। অপারেশন ক্লিন হার্ট সহ বিভিন্ন কর্মকাণ্ডে যারা অপরাধ করেছিল তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য একটা ইনডেমনিটি করা হয়েছিল, সেটাকে সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে। এমনকি আওয়ামী লীগ সরকার আমলেও পার্লামেন্টে পাশ করা একাধিক আইনকে সুপ্রিম কোর্ট বলেছেন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, সে কারণে বাতিল করেছেন। জিয়াউর রহমানের শাসনামলে, খালেদা জিয়ার শাসনামলে, এরশাদের শাসনামলে, পরবর্তী ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার আমলে যখনই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন করা হয়েছে সেই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ দেশের সুপ্রিম ল অর্থাৎ সুপ্রিম ল অফ দি ল্যান্ডের সঙ্গে সাংঘর্ষিক, আউট অফ হ্যান্ডস, ইনকনসিস্টেন্ট যেটাই হবে সেটা অবৈধ। ডক্টর ইউনূস এবং তার কৃতকর্মের ধারাবাহিকতায় আপনারা যা কিছু করবেন সবটাই অসাংবিধানিক। মনে রাখবেন, অসাংবিধানিক কর্মকাণ্ড করা ব্যক্তিদের প্রোটেকশন দেওয়ার জন্য 5ম সংশোধনী, 7ম সংশোধনী করা হয়েছিল। সেই প্রোটেকশন নিয়ে তারা দাম্ভিকতার সঙ্গে বলতো আমরা সাংবিধানিক ভাবে প্রোটেক্টেড, কেউ আমাদের কিছু করতে পারবে না। তাদের দর্প চূর্ণ হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হয়েছে, বড় বড় অপরাধ যারা করেছেন তাদের বিচার হয়েছে এবং অবৈধ ক্ষমতা দখলকারীদের সকল কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা, তস্করের কাজ, চর দখলের মতো অসাংবিধানিক হিসাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ডক্টর ইউনূসের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে কোনোভাবেই কভার করবে না। ডক্ট্রিন অফ নেসেসিটি এই প্রিন্সিপাল যারা সেটেল করেছিলেন সুপ্রিম কোর্ট, তারাই রায় দিয়ে বলেছেন অসাংবিধানিক কোনো কিছুকে বৈধতা দেবার কোনো সুযোগ নাই। ফলে যত অপরাধ সংগঠিত হয়েছে, টুডে অর টুমরো, সুনার অর লেটার, এটার বিচার হবেই এবং যে সকল দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করা হয়েছে, ট্যাক্স মৌকুফ করা হয়েছে, এটা অবৈধ, এটা অবশ্যই কনসিকুয়েন্সের ভোগের জন্য প্রস্তুত হতে হবে যারা করেছেন তাদের এবং যারা এটাকে অ্যাপ্রুভ করবেন তাদেরকেও। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগ প্রসঙ্গে। আওয়ামী লীগ আসছে, শাসক শুনতে কি পাচ্ছেন? আমি শাসকের উদ্দেশ্যে বলছি। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণকালের স্মরণীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে বলতে চাই একজন বীর যোদ্ধা, আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী, 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গতকাল মারা গেছেন। মৃত্যু পরবর্তী গতকালকে জানাজা হয়েছে গুলশানে, আজকে চট্টগ্রামে এবং সর্বশেষ তার গ্রামের বাড়িতে জানাজা হয়ে তাকে দাফন করা হয়েছে। এই জানাজাটা সত্যি স্মরণীয় জানাজা, আর এই মৃত্যুটা স্মরণীয় মৃত্যু। এবং
আমি কথা বলবার আগে চলুন আমরা একটু ভিডিও ফুটেজ দেখে আসি। একজন বীর মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য সহ স্বাধীন বাংলাদেশের 6 বারের সংসদ সদস্য, 2 বারের মন্ত্রী, আওয়ামী লীগের আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এত বড় যার রাজনৈতিক ক্যারিয়ার, তার সাথে ইউনূস সরকার এবং ধারাবাহিকতায় বিএনপি সরকার, ইউনূস সরকারেরই ধারাবাহিক সরকার বিএনপি সরকার যে অন্যায় করেছে, এই অন্যায় দেখে সত্যিকার অর্থে চোখের জলে ভাসতে হয়। চলুন জেল জীবনে কিভাবে একজন অশীতিপের বৃদ্ধ এবং একজন সম্মানিত মানুষ, একজন ভিভিআইপি, বাংলাদেশের মাথার তাজ হয়ে থাকার একজন মানুষ, এমন একজন মানুষের সাথে কি নির্মম আচরণ করা হয়েছে, আমরা একটু ফুটেজ দেখে অশ্রুসিক্ত হই, তারপরে আবারও কথা বলতে। দর্শক দেখলেন, ইউনূস সরকার বাংলাদেশের শত্রু। ইউনূস সরকার তার শাসন আমলে প্রায় 1 বছর কাল সময় এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জেলে বন্দি করে রেখেছিলেন। জেলে বন্দির দশাটা দেখলেন তো ভিডিও ফুটেজে। আবার দেখুন, আমরা আরেকটি ফুটেজ দেখি, যে আজকে কথার যে ফুটেজ দেখব, আমরা একটু চোখ বন্ধ করে অনুভব করতে চেষ্টা করব। মানুষের বাঁধ ভেঙে গেছে। আজকের যে জানাজা, এই স্মরণকালের শরণার্থীর জানাজা, চট্টগ্রামের মানুষ রাস্তায় বের হয়ে আসছে, দলমত নির্বিশেষে সবাই বেরিয়ে আসছে। এই যে দেখুন, কি বুঝলেন শাসক? আপনারা কি বুঝছেন? আওয়ামী লীগকে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আর এই ইঞ্জিনিয়ার মোশাররফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম সংগঠক, একটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার, এবং আজীবন পরিচ্ছন্ন রাজনীতি করেছেন তিনি। তার জানাজায় লোকে লোকারণ্য। মানুষকে আর কত ভয় দেবেন? কত ভয় দিয়ে আটকে রাখতে পারবেন না। মানুষের ধৈর্যের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে চট্টগ্রামের মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসছে, আগামীকালকে ঢাকা, পরশু সারা বাংলাদেশের মানুষ বেরিয়ে আসবে। ইউনূসের ধারাবাহিক সরকার বিএনপি সরকার, তো বিএনপি সরকারকে বলবো, আপনারা বহু সময় নষ্ট করেছেন, 3 মাস ইতিমধ্যে হয়ে গেছে, আপনারা ইউনূসের ধারাবাহিক আচরণ এখন পর্যন্ত দেখাচ্ছেন। আমি কোনো দল করি না, আগেও বলেছি,
এখনো বলছি, কিন্তু আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দেখেছি আওয়ামী লীগের আমলে আপনারা দেশে থাকতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের নামে হয়তো অনেক মামলা হয়েছে, আপনাদের নামে হয়তো ভুতুড়ে মামলাও হয়েছে, কিন্তু দেশে থাকতে পেরেছেন, ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগের মানুষের, আওয়ামী লীগ যারা করে তাদের জীবন নরকে পরিণত করেছে ইউনূস সরকার। একটা ভিডিও আপনারা দেখেছেন, মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠতম পুত্র, বাংলাদেশ ক্রিকেট ক্যাপ্টেন, একটা ভিডিওতে তার বাবার সাক্ষাৎকার দেখেছেন, একদম নিঃস্ব রিক্ত হয়ে গেছে, তার বাড়িঘর পুড়ে, তার অর্থ সম্পদ লুট করে পথের ফকির বানিয়ে দিয়েছে এই ইউনূস সরকার। সেই ইউনূস সরকারের ধারাবাহিক সরকার চলছে এই মুহূর্তে বিএনপি সরকার। বিএনপি সরকারকে বলবো, 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। যদি বাঁচতে চান, যদি এই বাংলাদেশে থাকতে চান ভবিষ্যতে, এখনো সময় আছে, পরিবর্তন হন। আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দিন। এই যে চট্টগ্রামের যে দৃশ্য দেখলেন, এই বাঁধ ভাঙা শক্তি, আওয়ামী লীগের শক্তি, এটাকে কিন্তু কোনো বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। আজকে পুলিশ এই জানাজা স্থলে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, এরকম দাঁড়িয়েই থাকতে হবে, বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। চট্টগ্রামের রাজপথ যেন এক ইতিহাসের সাক্ষী হলো আজ। হাজারো মানুষের অশ্রুসিক্ত চোখ আর জয় বাংলা স্লোগানে বিদায় নিলেন বর্ষিয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দলীয় ভেদাভেদ ভুলে চট্টগ্রামের জামিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় অনুষ্ঠিত এই জানাজা কি কেবলই একটি বিদায়, নাকি রাজনীতির নতুন কোনো ইঙ্গিত? আমি বলছি এটি রাজনীতির নতুন ইঙ্গিত, কারণ 3 মাস কিন্তু হয়ে গেছে। বারবার বলছি, আওয়ামী লীগেররা এখনো সহ্য করেছে, ইউনূসের 18 মাস সহ্য করেছে, আপনাদের 3 মাস সহ্য করছে, এখনো সহ্য করছে। কিন্তু আজকে প্রিয় নেতার জানাজায় কাউকে আটকে রাখা যায়নি, কিন্তু জেল জুলুম কোনো কিছুর ভয় না করে মানুষ কিন্তু রাজপথে নেমেছে। মানুষ রাজপথে নামবে, খুব বেশি দিন না, খুব শীঘ্রই রাজপথে নামবে। আমি খুব বেশি আর কথা বাড়াবো না। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবন আপনারা পত্র পত্রিকায় জানেন যে তার কতটা বর্ণাঢ্য জীবন, এমনকি তার শত্রু তার সম্পর্কে প্রশংসা করে। গতকাল এক সাক্ষাৎকার দেখছিলাম, কার যেন বা পত্রিকায় পড়ছিলাম, যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যখন মন্ত্রী ছিলেন বা চাকরি বাকরি সংক্রান্ত যে তালিকা পাঠিয়েছেন, কে বা কারা কেউ তালিকা পাঠিয়েছেন, সেখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কে কোন দল, তার এলাকার মানুষ হলেই তিনি তার উপকার করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কখনো না করতেন না, কোনো কিছুতে না করতেন না। কাজে এমন নেতাকে সামনে রেখে মানুষ প্রেরণা পাচ্ছে। হ্যাঁ, নেতাকে হয়তো বিদায়, একদিন সবাইকে বিদায় নিতে হবে। নেতার বয়স হয়ে গেছে, বয়সের কারণে তিনি বিদায় নিয়েছেন। এখানে বয়সের কারণে বলবো কতটুকু, তার চেয়ে বলবো তাকে জেলে বন্দি করে যে অত্যাচার করা হয়েছে। আপনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবনটা দেখুন না, তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায়, এই যে 2024-এর যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তিনি আর নির্বাচন করেননি। তার পুত্রকে, তার যে পরবর্তী কাজ, তার এলাকার জন্য যে কাজ, এলাকার যে জনসেবার জন্য যে কাজ, সেই কাজ ধারাবাহিকভাবে পালন করবার জন্য তার পুত্রকে দায়িত্ব দিয়েছেন। তার পুত্র সংসদ সদস্য হয়েছেন, নির্বাচন করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ কিন্তু 2024-এ আর নির্বাচন করেননি। তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে বলতে গেলে বলা যায় অবসর নিয়েছেন, এবং তিনি অবসর জীবনযাপন করছিলেন। 2024-এ অবসর জীবনযাপন কালে তাকে অক্টোবর মাসে অ্যারেস্ট করা হয়, এবং অক্টোবর থেকে 2025-এর অগাস্ট পর্যন্ত তিনি যখন একদম মৃত্যু পথযাত্রী, তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়, তখন একজন মৃত্যু পথযাত্রীকে জামিন দেওয়া হয়, এবং তার জীবন কিন্তু জেলখানাতে শেষ। তিনি আইসিইউতে ছিলেন, এবং ওই জামিন না, এই জামিন মানে পৃথিবী থেকে বিদায়। তাকে যে এই যে কয়েক মাস বা 1 বছরের কাছাকাছি সময় তাকে যে জেলে রাখা হলো অন্যায়ভাবে অত্যাচার করে, এই জেলে রাখার কারণে তার মৃত্যু আরো ত্বরান্বিত হয়েছে। এই অবসর জীবনে হয়তো তিনি
আরো কিছুদিন বাঁচতেও পারতেন, বাঁচা মরা আল্লাহর হাতে। কিন্তু তিনি যে একজন বীর মুক্তিযোদ্ধা, যে কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, এই ঋণ, এই বীর মুক্তিযোদ্ধার ঋণ আমি কিভাবে শোধ করব, কিভাবে আমরা শোধ করব? অথচ দেখুন, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, হত্যা মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে খালাস পেয়ে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য দম ভরে সংসদে বলেন যে জুলাই হয়েছিল বলে আজকে তিনি সংসদে আসতে পেরেছেন। এটিএম আজহার, আহা, কি বাংলাদেশ, কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ! আজকে মুক্তিযোদ্ধারা কত কষ্ট করছে, অথচ মুক্তিযুদ্ধ বিরোধীরা, সন্ত্রাসীরা মানে জঙ্গিরা বাংলাদেশে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে। এই দাপানো শীঘ্রই বন্ধ হবে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ আসলে আসবে, খুব শীঘ্রই আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ বিদেশে চলে গেছে। আওয়ামী লীগের সব মানুষ এখানে আছে। সামান্য কিছু শীর্ষ কেন্দ্রীয় নেতা অল্প কিছু জীবন বাঁচানোর তাগিদে তারা বিদেশে চলে গেছেন, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সব মানুষ, কোটি কোটি মানুষ আওয়ামী লীগের আছে। কাজে আওয়ামী লীগ আসছে, শাসক কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে না পান, এর পরিণাম ভালো হবে না। যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলবো না। একটা মৃত্যু, একটা জানাজা নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে, মাগফিরাত কামনা করে, একজন আমাদের বীর সেনানীর পরপারের জীবন সুন্দর হোক, এই প্রত্যাশায় রাখতে পারি। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিচ্ছি।